প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজ আমরা অষ্টম শ্রেণীর অষ্টম অধ্যায়ে রাসায়নিক বিক্রিয়ার একটি বিশেষ বিক্রিয়া নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, স্ক্রিনে কি দেখতে পাচ্ছ? একটা লাল রঙের ড্রাম, পাশাপাশি দুটি, একটা হলুদ রঙের একটা নীল রঙের ড্রাম রাখা আছে। এবার কি হচ্ছে দেখো তো। কি দেখতে পেলাম? লাল রঙের ড্রামটি নীল রঙের কাছে চলে আসছে, আর হলুদ রঙের ড্রামটি লাল রঙের ড্রামের কাছে চলে গেছে। কিছু বোঝা যাচ্ছে? তাহলে আমরা এই যে ঘটনাটা ঘটলো, একটার জায়গায় অন্য একটা ড্রাম চলে আসা, এইরকম একটা রাসায়নিক বিক্রিয়া আমাদের অধ্যায়ে আছে। সেই রাসায়নিক বিক্রিয়াটা কি? হ্যাঁ, সেই রাসায়নিক বিক্রিয়াটা হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া। আমরা একটা উদাহরণ নিয়ে আসতে পারি। জিঙ্ক ধাতুকে যদি কপার সালফেট দ্রবণের মধ্যে ডুবানো যায়, তাহলে খুব তাড়াতাড়ি, একদম খুব ভালো ধরনের একটা বিক্রিয়া ঘটে, এবং বিক্রিয়ার সাথে সাথে জিঙ্ক সালফেট তৈরি হয়ে দ্রবণে চলে যাবে এবং কপার অধক্ষিপ্ত হবে। বিক্রিয়াটিকে আমরা নিচে দেখালাম। জিঙ্ক প্লাস কপার সালফেট সমান জিঙ্ক সালফেট প্লাস কপার। তো এই ঘটনাটা কিভাবে ঘটছে আমরা একটু দেখে নিই। জিঙ্ক প্লাস কপার সালফেট, জিঙ্ক ধাতুকে যখন কপার সালফেট দ্রবণের মধ্যে আমরা ডুবিয়ে রাখবো, তখন জিঙ্ক কপার সালফেট থেকে কপারকে সরিয়ে নেবে, প্রতিস্থাপিত করবে। কীভাবে করবে? ঠিক এইরকম করার পর তৈরি হবে জিঙ্ক সালফেট প্লাস কপার। এই যে ঘটনাটা ঘটলো, জিঙ্ক সালফেট প্লাস কপার, সুতরাং কোনো একটি মৌলিক পদার্থ যদি অন্য একটি যৌগিক পদার্থ থেকে কোনো মৌলিক পদার্থকে অপসারিত করে সেই জায়গায় নিজে স্থাপিত হয় বা প্রতিস্থাপিত হয়, তখন সেই বিক্রিয়াটিকে আমরা বলবো প্রতিস্থাপন বিক্রিয়া। তাহলে এইটা একটা প্রতিস্থাপন বিক্রিয়া। তাহলে কী হচ্ছে? জিঙ্ক কপার সালফেট থেকে কপারকে সরিয়ে জিঙ্ক সালফেট হচ্ছে এবং কপার অধক্ষিপ্ত হচ্ছে। তাহলে বিক্রিয়াটা হচ্ছে জিঙ্ক প্লাস কপার সালফেট, জিঙ্ক সালফেট প্লাস কপার। তাহলে আমরা সরাসরি এই বিক্রিয়াটা পরীক্ষা করে দেখে নিই। আমার হাতে এই যে লবণটা দেখতে পাচ্ছ নীল বর্ণের, সেটা হচ্ছে তুতে। তার রাসায়নিক নাম হচ্ছে কপার সালফেট, বাজারে তুতে নামেই পরিচিত। তো এইটাকে আমরা একটা কাপের মধ্যে নিচ্ছি, নিয়ে তার মধ্যে আমরা পানি মিশিয়ে দ্রবণ তৈরি করে নিই। এটা হচ্ছে দস্তা বা জিঙ্ক। তো প্রথমে আমরা এই জিঙ্কটাকে একটু ঘষে নিই। কি দেখতে পাচ্ছি? দস্তার পাতটি চকচক করছে। এবার এটাকে কপার সালফেট দ্রবণের মধ্যে আমরা আংশিক ডুবিয়ে নিই। এ হচ্ছে কালো বর্ণের অধক্ষেপ পড়ে গেছে, তার মানে একটা রাসায়নিক বিক্রিয়া ঘটেছে। সেই বিক্রিয়াটাই, অর্থাৎ জিঙ্কটা কপার সালফেট দ্রবণের মধ্যে যাওয়ার সাথে সাথেই জিঙ্ক ক্ষয়প্রাপ্ত হয়েছে। জিঙ্ক কপার সালফেট থেকে কপারকে সরিয়ে জিঙ্ক সালফেট তৈরি হয়েছে, তার সেই প্রলেপ এখানে পড়ে গেছে জিঙ্ক সালফেট, এবং কপার অধক্ষিপ্ত হয়েছে। জিঙ্ক কি হচ্ছে? জিঙ্ক কপার সালফেট দ্রবণের মধ্যে যাওয়ার সাথে সাথেই জিঙ্ক ইলেকট্রন
জিঙ্ক তার বাইরের শক্তি স্তর থেকে 2টা ইলেকট্রন ত্যাগ করছে এবং সেটা ভোল্টমিটার হয়ে আমার তামার পাতের মধ্যে যে দ্রবণের মধ্যে যখন যাবে সেই ইলেকট্রন যাওয়ার সাথে সাথেই এই ভোল্টমিটারের কাঁটাটিকে বিক্ষিপ্ত করবে। যেহেতু জিঙ্ক ইলেকট্রন দিচ্ছে, সুতরাং এটা ঋণাত্মক তড়িৎ ব্যাটারি হিসাবে আমরা যদি কল্পনা করি, তড়িৎ সেল হিসাবে, তড়িৎ কোষ হিসেবে যদি কল্পনা মানে এটাকে আমরা মেনে নিই, তাহলে এটা হচ্ছে ঋণাত্মক তড়িৎ প্রান্ত আর তামার পাতটি হবে ধনাত্মক তড়িৎ প্রান্ত। আমরা দেখে নিই কথাটি সত্য কিনা। আমরা জিঙ্কের পাতে ভোল্টমিটারের ঋণাত্মক প্রান্তটি সংযুক্ত করলাম আর তামার পাতটিকে ধনাত্মক প্রান্তে সংযুক্ত করে আমরা দ্রবণের মধ্যে ডুবিয়ে দিলাম। কি বিক্ষেপণ দেখা যাচ্ছে? প্রায় 1 ভোল্ট বিদ্যুৎ তৈরি হয়ে গেছে, প্রায় 1 ভোল্ট দেখা যাচ্ছে। ক্লিয়ার না? মজার ব্যাপার না? ঠিক। তোমরা জেনে রাখো, আমরা এখানে এই বিদ্যুৎ উৎপাদনের জন্য আমরা প্রতিস্থাপন বিক্রিয়াটিকে ব্যবহার করেছি। দ্রবণ হিসাবে বিদ্যুৎ উৎপাদনের জন্য তুমি ইচ্ছে করলে সোডিয়াম ক্লোরাইড দ্রবণ ব্যবহার করতে পারো, তখন কিন্তু কোনো বিক্রিয়া ঘটবে না, কিন্তু বিদ্যুৎ তৈরি হবে। হ্যাঁ, বিক্রিয়াটা ঘটবে, অবশ্যই বিক্রিয়া ঘটবে, কিন্তু সেই বিক্রিয়াটা তোমাদেরকে আমি পরে দেখাবো। তো প্রিয় শিক্ষার্থীরা, কি ঘটেছিল সেই তড়িৎ সেলে? আমরা বাম দিকে সেটা বলেছিলাম ঋণাত্মক প্রান্ত জিঙ্ক, আর এটা হচ্ছে কপার ধনাত্মক প্রান্ত। এটা হচ্ছে ভোল্টমিটার, যেটা তোমরা কিছুক্ষণ আগে দেখেছো। আর এই দ্রবণটা হচ্ছে কপার সালফেটের দ্রবণ, কপার প্লাস ধনাত্মক কপার আয়ন এবং সালফেট আয়ন। যেহেতু পানির মধ্যে আমরা এই কপার সালফেটকে দ্রবীভূত করেছি, সুতরাং এখানে হাইড্রোজেন আয়ন এবং হাইড্রোক্সিল আয়ন দ্রবণের মধ্যে থাকবে। তো কী ঘটছে? দ্রবণে জিঙ্কটাকে ডুবানোর সাথে সাথে কী হচ্ছে? জিঙ্ক ইলেকট্রন ত্যাগ করছে। সেটা ভোল্টমিটার হয়ে যখন কপারের মধ্যে চলে গেল, তখন হাইড্রোজেন আয়নটা আকৃষ্ট হয়। আর হাইড্রোজেন আয়ন হচ্ছে ক্যাটায়ন, সেটা কপার দণ্ডের দিকে আকৃষ্ট হচ্ছে এবং সেখান থেকে ইলেকট্রন গ্রহণ করে হাইড্রোজেন গ্যাস হয়ে উপর দিকে উঠে যাবে। আর ওই দিক থেকে জিঙ্ক, যেহেতু ইলেকট্রন, প্রতিটা জিঙ্ক পরমাণু 2টি করে ইলেকট্রন ত্যাগ করবে, জিঙ্ক আয়ন হিসাবে দ্রবণের মধ্যে চলে আসবে এবং সালফেট আয়নের কাছাকাছি চলে আসবে এবং জিঙ্ক সালফেট দ্রবীভূত অবস্থায় দ্রবণের মধ্যেই থাকবে। সেই প্রতিস্থাপন বিক্রিয়াটি আমরা অ্যানিমেশনের মাধ্যমে তোমাদেরকে দেখালাম এবং এইটা একটা তড়িৎ সেল হিসাবে আমরা ব্যবহার করতে পারি। এবার আমরা জিঙ্কের পরিবর্তে লৌহদণ্ড নিলাম। একটা লোহা আমার হাতে রাখা আছে, লোহা। এইটাকে ঠিক আগের মতো ওই দ্রবণের মধ্যে, কপার সালফেট দ্রবণের মধ্যে আমরা ডুবিয়ে দিই। কিছুক্ষণ রাখার পর তুলে ফেলি। কি কোনো কালার পরিবর্তন হয়েছে দেখা যাচ্ছে? একটা আবরণ পড়েছে, তার মানে আয়রন কপার সালফেটের সাথেও কিন্তু বিক্রিয়া করে। এবার আমরা দেখি কিভাবে আয়রন কপার সালফেটের সাথে প্রতিস্থাপন বিক্রিয়াটা ঘটলো। আয়রন যাচ্ছে সালফেটের কাছাকাছি, কপারকে সরিয়ে দিচ্ছে। তাহলে কি হচ্ছে? আয়রন প্লাস কপার সালফেট সমান আমরা পেলাম ফেরাস সালফেট প্লাস কপার, অর্থাৎ এই বিক্রিয়াটাও একটা প্রতিস্থাপন বিক্রিয়া। এবার আমরা আগের মতো ভোল্টমিটারের ঋণাত্মক প্রান্তকে লোহার সাথে সংযুক্ত করে নিলাম আর ধনাত্মক প্রান্তটিকে আমরা সেই তামার পাতের সাথে যুক্ত করে নিলাম, করে সেই দ্রবণের মধ্যে ডুবিয়ে নিই। কি আগে প্রায় 1 ভোল্ট বিদ্যুৎ উৎপাদন হয়েছিল, এখন 0.5 ভোল্ট। তার মানে জিঙ্ক থেকে আয়রন কম সক্রিয়, তার মানে জিঙ্ক বেশি সক্রিয়, আয়রন কম সক্রিয়, কিন্তু বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। আমরা দেখিয়ে দিলাম। এবার দেখে নিই আমরা কি হয়েছিল। আয়রন সেই জিঙ্কের মতোই ইলেকট্রন ত্যাগ করছে বাইরের শেল থেকে, পরপর 2টি ইলেকট্রন ত্যাগ করবে
ইলেকট্রনের জন্য সেই দ্রবণ থেকে হাইড্রোজেন আয়ন আকৃষ্ট হচ্ছে কপার দণ্ডের মধ্যে, এবং পরপর 2টি হাইড্রোজেন আয়ন গিয়ে একটা হাইড্রোজেন অণু হিসেবে গ্যাস আকারে উপর দিকে চলে গেল। আর আয়রন সেই দণ্ড থেকে, অর্থাৎ অ্যানোড থেকে দ্রবণে চলে আসলো, আয়ন হিসাবে দ্রবণে চলে আসলো। তাহলে ধীরে ধীরে এই দণ্ডটি অর্থাৎ অ্যানোডটি ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হবে এবং এইটা যেভাবে আছে সেইভাবেই থাকবে। এতক্ষণ আমরা প্রতিস্থাপন বিক্রিয়া নিয়ে আলোচনা করলাম, এবং এখন এই বিক্রিয়াটা একটু আমরা লক্ষ্য করি। এখানে মিথেন দেওয়া আছে, CH4, কার্বনের সাথে 4টা হাইড্রোজেন এবং ক্লোরিন অণু। কী হচ্ছে বিক্রিয়াটিতে আমরা একটু দেখে নিই। ক্লোরিন মিথেন থেকে একটা হাইড্রোজেনকে অপসারিত করলো, আর হাইড্রোজেন চলে আসলো ক্লোরিনের সাথে। তাহলে এই বিক্রিয়াটি কিন্তু দুইবার প্রতিস্থাপিত হচ্ছে, সুতরাং এই বিক্রিয়াটির নাম হচ্ছে দ্বি-প্রতিস্থাপন বিক্রিয়া। এবার শিক্ষার্থীরা 3টি রাসায়নিক সমীকরণ দেওয়া আছে, সমীকরণগুলো পূর্ণ করবে এবং লিখবে এই সমীকরণগুলো কী ধরনের সমীকরণ, কী ধরনের রাসায়নিক বিক্রিয়া। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আমার এই ক্লাসটা তোমাদের ভালো লাগবে। আশা করি সহজ হয়ে যাবে এই প্রতিস্থাপন বিক্রিয়াটা। একটু যে জটিল ব্যাপারটা ছিল সেটা আশা করি তোমাদের সহজ হয়ে যাবে। আর আগামী ক্লাসের জন্য আবার দেখা হবে। ভালো থেকো সবাই।